আসসালামু আলাইকুম। গত বছরের 5ই আগস্ট মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। পরবর্তীতে ওই বছরের 8ই আগস্ট একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। যদিও সেটাকে সুপ্রিম কোর্টের রেফারেন্সে সংবিধান মোতাবেক সরকার বলে দাবি করে যারা সরকারটি তৈরি করেছে বা যারা সরকারের অংশ, কিন্তু সেদিন তো সংবিধান লঙ্ঘন করে তারা সরকারটি গঠন করেছিল। কিন্তু তারা আবার শপথ নিয়েছিল সংবিধানকে সমুন্নত রাখা। তো পরবর্তীতে তারা সংবিধান সংস্কারের নামে একটি কমিশন করেন, সংবিধান সংস্কার কমিশন। এবং এইখানে যে বিষয়টি বলা হয়ে থাকে যে তারা একটি জাতীয় ঐক্যমত কমিটি করবেন এবং এই কমিটিতে বাংলাদেশের যেসব রাজনৈতিক দল জুলাই আগস্ট মেটিকুলাস ডিজাইনের অংশ ছিল তারা অংশ নিবে, তারা নিজেরা আলোচনা করবে এবং তারা বিভিন্ন বিষয়ে আলোচনার মাধ্যমে কি কি সংস্কার করবে, কি কি বাংলাদেশের সংস্কার হওয়া উচিত, এই বিষয়ে আলোচনার মাধ্যমে একটি ঐক্যমতে পৌঁছাবে বা যে যে বিষয়গুলো ঐক্যমতে পৌঁছাবে সেই ঐক্যমতের ভিত্তিতে সংবিধান সংস্কার হবে। আর সংবিধান সংস্কারের প্রস্তাব করবে। সংবিধান সংস্কার করার কোনো এখতিয়ার কোনো কমিশন বা কোনো ব্যক্তির নাই। সংবিধান সংস্কার শুধুমাত্র সংসদ দ্বারাই করতে পারে এবং তার 2/3 সংখ্যাগরিষ্ঠতা কোনো দলকে এককভাবে পেতে হয় সংবিধান সংস্কার করতে হলে। তো যেহেতু সংসদ নাই এবং এটা তারা করতে পারবে না, সেহেতু তারা সিদ্ধান্ত নেয় ঐক্যমতের মাধ্যমে একটি সনদ করবে, যেটা হবে জুলাই সনদ। এবং এনসিপিও দাবি করে, বিএনপি প্রথমে আগ্রহ না দেখালেও পরবর্তীতে বিএনপিকে একটি মূলা নির্বাচন নামক যে মূলা, যেটা গত বছর থেকেই বলে আসছি যে এই সরকার কোনো নির্বাচন দিবে না, যদি বারবার তারা আশ্বাস দিচ্ছে তারা জাতির সাথে প্রতারণা করবে। এবং বিশেষ করে বিএনপি এবং বিএনপির নেতাদেরকে তারা যে আশ্বাসটা দিয়ে আসছে এটা তারা বিএনপির সাথে প্রতারণা করবে। আদৌ তারা কোনো ইলেকশন দিবে না। ইউনূস সাহেব বিএনপি নামক একটি গাধার ওপর এতদিন চড়েছিলেন এবং তাদের সামনে নির্বাচন নামক একটি মূলা ঝুলিয়ে রেখেছিলেন। এটা গত বছর থেকেই বিভিন্ন সচেতন ব্যক্তি আমরা বলে আসছি, কিন্তু বিএনপি হয়তো ওই গাধার মতো মূলার লোভে পড়ে এগুলো তাদের মাথায় ঢোকে না, বা বিএনপিতে হয়তো এমন কোনো লোক নেই যারা এটা বোঝার ক্ষমতা তাদের নেই, আর যারা বুঝতে পারে তারা বলতে পারে না বা তাদের কথাও বিএনপিতে ওইভাবে গৃহীত হয় না। তো জুলাই সনদ হলো একটা, এটা কি জুলাই টিস্যু না জুলাই সনদ ওনারাই ভালো করতে পারবেন। আমি তো পড়ে দেখি নাই এবং পড়ে দেখার সময়ও আমার নেই। একটা টিস্যু পেপারের যে মূল্য আমার কাছে জুলাই সনদেরও সেই মূল্য। আপনাদের কাছেও নিশ্চয়ই এমনই, বাংলাদেশের অধিকাংশ লোকের কাছেই এমনই। আপনি গ্রামে যান, বাজারে যান, রাস্তাঘাটে যান, একটা দোকানদারকে জিজ্ঞাসা করেন, একটা রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করেন, একটা ভ্যানওয়ালাকে জিজ্ঞাসা করেন, একটি কর্মজীবী মানুষকে জিজ্ঞাসা করেন যে চাচা কি ভাই আপনারা কি জানেন জুলাই সনদ কি, এ সম্পর্কে কি কিছু বলতে পারবেন? তারা আমার মতো একই উত্তর দেবেন, আমি অর্ডিনারি মানুষ, আমি অর্ডিনারি মানুষের মতো চিন্তা করি এবং বাংলাদেশের অর্ডিনারি মানুষ এই চিন্তাই করে যে জুলাই সনদ কি, এটা তাদের মাথায় বোধগম্য নয়। তো যাই হোক, অনেক বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্ব আছে, অনেক বড় বড় রাজনৈতিক দল আছে যারা ঐক্যমতের মাধ্যমে একটি সনদ তৈরি করার চেষ্টা করলো। প্রথমে এনসিপি আপত্তি জানালো এবং তারা তো জুলাই সনদের অনুষ্ঠানে গেল না এবং সই করলো না। জামাত উপস্থিত হলো এবং পরবর্তীতে সই করলো আপত্তি থাকা সত্ত্বেও। এবং ওই দিনই জুলাই সনদ বাস্তবায়নের দিন এই কথিত জুলাই যোদ্ধাগণ ওইখানে হামলা চালালো। আহত যে জুলাই যোদ্ধারা তাদের হামলার প্রেক্ষিতে তাদের দাবি মেনে নিল। এগুলো আসলে সবই মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে গঠিত নাটকের অংশ ছাড়া কিছু নাই। আলী রিয়াজ কিছু অন্তর্ভুক্ত করলো আবার, এবং ঐক্যমত কমিশন জুলাই সনদ নিয়ে বিভিন্ন আলোচনা চলমান রাখলো রাজনৈতিক দলগুলোর সাথে। উল্লেখ্য জাতীয় পার্টি এবং আওয়ামী লীগকে আগেই এই ঐক্যমত কমিটি বা কমিশন থেকে বাইরে রাখা হয়েছিল এবং পরবর্তীতে বাম যে বিভিন্ন সংগঠনগুলো আছে তারাও কিন্তু এই ঐক্যমত কমিশনের বাইরে চলে গেছে। দেখুন, সংবিধান একটা দেশের সংবিধান অর্জন করতে হয় কি লিখতে হয় দেশের সূচনা লগ্নে। বাংলাদেশের সংবিধানটি কিন্তু বাংলাদেশের 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত একটি সংবিধান এবং বিশ্বের যতগুলো সংবিধান আছে তার ভিতরে এ গ্রেডের সংবিধান বাংলাদেশের সংবিধানটাই। এবং এটি 72-এর গণভোটের মাধ্যমে যেমন এটির জাস্টিফাই হয়েছিল, তেমন হচ্ছে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়েও কিন্তু এটি জাস্টিফাই একটি সংবিধান, একটি উচ্চ মানের সংবিধান, যেটি ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে তৎকালীন সময়ে বুদ্ধিজীবী এবং তার সহযোগী যারা ছিল তারা রচনা করেছিলেন। এই কনস্টিটিউশনকে ভায়োলেট করে এই জুলাই সনদ বাস্তবায়ন, তখন যারা শপথ নেয়, এই যে এই সরকার অবৈধ সরকার যখন শপথ নেয়, তাদের শপথের একটি অংশ ছিল সংবিধানকে সমুন্নত রাখা। আর তারা এখন চাচ্ছে কোনটা, এই সংবিধানকে তারা কবর রচনা করতে চায়। প্রকাশ্যে বিভিন্ন এনসিপির নেতারা, বিভিন্ন দলের নেতারা বলছেন সংবিধানের কবর রচনা করবেন, 72 সংবিধান তারা মানেন না। তো এটা তো সংবিধান লঙ্ঘন। কোনো রাষ্ট্রে সংবিধান লঙ্ঘনের শাস্তি কি?
সংবিধান লঙ্ঘনকে রাষ্ট্রদ্রোহিতা হিসাবে গণ্য করা হয়ে থাকে এবং রাষ্ট্রদ্রোহিতার কিন্তু একটি শাস্তি, সেটা হচ্ছে মৃত্যুদণ্ড। বারংবার সংবিধানের সাথে কাটাছেঁড়া করার চেষ্টা, অবমাননা করার চেষ্টা করে আসছে তারা, এবং এই সংবিধান কাটাছেঁড়া করার অপারেশনের যাকে দায়িত্ব দেওয়া হলো, এই দায়িত্ব যাকে দেওয়া হলো তিনি হচ্ছে একজন মার্কিন নাগরিক, ডক্টর আলী রিয়াজ। প্রথমে কিন্তু এই দায়িত্ব পেয়েছিলেন স্বাধীন মালিক। স্বাধীন মালিক সংবিধান বিশেষজ্ঞ, তিনি সংবিধান বোঝেন এবং তিনি সংবিধান নিয়ে অনেকদিন যাবৎ রিসার্চ করছেন, এটা বাংলাদেশের সবার জানা। সেই আলী রিয়াজ, এই স্বাধীন মালিককে সরিয়ে হঠাৎ করে নিয়ে আসা হলো বিদেশ থেকে আলী রিয়াজ, এবং তাকেই ঐকমত্য কমিটির সভাপতি বানানো হলো। তো এতদিন তো সব ঠিকঠাক চলছিল, বিএনপিও তাদের সাথে যে মূলা, সে মূলা বুঝে পেয়েছিল। মূলা বলতে বিএনপিকে এই জুলাই সনদে এই ৭১ থেকে ৭৫ পর্যন্ত আওয়ামী লীগ শাসনের আর কি ফিরিস্তি বর্ণনা করেছেন, এবং আওয়ামী লীগ শাসনে বিভিন্ন ভুল ত্রুটি তারা এই জুলাই সনদে উল্লেখ করে ৭৫ থেকে জিয়াউর রহমানের স্বর্ণযুগ তারা বর্ণনা করা শুরু করেছেন এবং জিয়া বন্দনা শুরু করেছিল এই জুলাই সনদে। তো বিএনপি তো হ্যাপি হয়ে গেছিল, এবং দেখানো যে রুষ্টতা, জামাত এবং এনসিপি তাদের রুষ্টতা প্রকাশ করেছিল। তো এইভাবে একটা সাজানো ইয়েভাবে বিএনপি এবং এবি পার্টি, তারপরে হচ্ছে জাতীয় নাগরিক কমিটি, সরি, যে নুরুর যে গণ অধিকার পরিষদ, এত পার্টি সব মনেও থাকে না নামগুলো। জাতীয় পার্টি, আওয়ামী লীগ এবং বামধারার বিভিন্ন রাজনৈতিক দল যারা বাংলাদেশে বিশ্বাসী, বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশ্বাসী এবং স্বাধীনতার পক্ষে বিশ্বাসী, তাদের মতো কিছু রাজনৈতিক দলকে বাদ রেখে যারা বাংলাদেশকে বিশ্বাস করে না, যে এন্টি স্বাধীনতা বিরোধী শক্তির সাথে, তারা এই সনদটা স্বাক্ষর করে সংসদ ভবন এভিনিউতে অথবা মানিক মিয়া এভিনিউতে স্বাক্ষর করে নেয়। এনসিপি যদিও স্বাক্ষরে অংশ নাই, তবে কিছুদিনের ভিতরে হয়তো স্বাক্ষর করবে। এবং পরবর্তীতে আবার এটা নিয়ে কাটাছেড়া করে আলী রিয়াজ, এবং গতকাল হচ্ছে এটা প্রধান উপদেষ্টার কাছে এটা পেশ করেছে, এবং এখানে নাকি আছে যে গণভোটের কথা, নভেম্বরে গণভোটের কথা। নভেম্বরে এবং আরও কাটাছেড়া আছে, যেটা আমার এত পড়ারও সুযোগ হয় নাই। এটা যারা পড়ছে তারা ভালো বলতে পারবে আরো, যে কি কি বিষয়ে আগের থেকে এখন বিষয়ে সংশোধনী আনা হয়েছে। ৭২-এর সংবিধানের তো কবর রচনা করতেই চায় তারা এই জুলাই সনদে, সেটা তো বাদই দিলাম, কারণ ৭২-এর সংবিধানের মূল স্তম্ভগুলো বিলুপ্ত করতে চায় তারা, এটা নিশ্চিত আমি। এবং বিএনপির সাথে যে ঐকমত্য কমিটির বা কমিশনের সভায় যে বিষয়গুলোতে আলোচনা হয়েছিল, সেই বিষয়গুলো এখন আর ওইভাবে থাকছে না। মেন স্তম্ভ বা পয়েন্টগুলো এখান থেকে বাদ যাচ্ছে, যেটা বিএনপির সালাউদ্দিন সাহেব গতকালই উল্লেখ করেছেন। আজকে আবার গণভোটের বিষয়েও তারা কথা বলছেন যে নভেম্বরের দিকে ঐকমত্য কমিটি গণভোট চাচ্ছে এবং জুলাই সনদ কার্যকর করতে চাচ্ছেন। জুলাই সনদ একটি বৃহৎ একটি রিপোর্ট তৈরি করেছে তারা, এটা 400-500 পৃষ্ঠার একটি রিপোর্ট তারা জুলাই সনদ তৈরি করেছে। তা দেখুন, গণভোটের মাধ্যমে হ্যাঁ না ভোটে হচ্ছে আপনার ফয়সালা হয়ে থাকে, যেমনটি হয়েছিল আপনার জিয়াউর রহমানের সময়। জিয়াউর রহমান সামরিক শাসক ছিল, এখন জিয়াউর রহমানের শাসন কি বৈধ কি অবৈধ এটা জানার জন্য জিয়াউর রহমান ওই সময় একটি গণভোট আয়োজন করে। যদিও ওই গণভোট নিয়ে অনেক বিতর্ক আছে, সেসব বিষয়ে এখন কথা বলতে চাই না, এটা আবার একটা লম্বা ফিরিস্তি হয়ে যাবে। তো সেখানে কিন্তু ব্যালটে উল্লেখ করা ছিল যে জিয়াউর রহমান কি বৈধ শাসক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তাকে কি আপনারা চান। তো সেখানে হ্যাঁ না এক কথায় উত্তর দেওয়ার একটা সুযোগ ছিল। আর এইখানে যে জুলাই সনদের নামে যে একটা বই, এই বইটা কি ওই গ্রামের যে খেটে খাওয়া দিনমজুর আমার মতো যারা আছে অর্ধশিক্ষিত লোকজন, তারা কি বুঝবে, পড়বে, পড়ার সুযোগ হবে? কি যারা শিক্ষার আলো যেখানে পৌঁছায় নাই, দ্বীপ অঞ্চল আছে, তারপরে বিভিন্ন প্রত্যন্ত এলাকা আছে, সেখানকার মানুষরা বুঝবে খেটে খাওয়া দিনমজুর এই জুলাই সনদে কি লেখা আছে, কিসের ভিত্তিতে তারা গণভোট আয়োজন করবে আর কিসের হ্যাঁ না ভোট দেবে। এবং সেটাও কিন্তু এই নভেম্বর মাসের ভিতরেই তারা আয়োজন করতে চায়। আর যদি গণভোট, এখন নির্বাচন তো ফেব্রুয়ারিতে, বিএনপি যদিও আশা করে আছে, আমি কোনো নির্বাচনের সম্ভাবনা দেখতে পাই না, এবং এর আগে একটা গণভোট আয়োজন করা এটা কোনোভাবেই পসিবল না। হামনাম করে একটা মনে করেন যে ভোট যদি তারা আয়োজন করেও ফেলে, এটা হবে মনে করেন যে এই যে গণভোটের কথা বলছি করেও ফেলে, এটা হবে বাংলাদেশের সংবিধানের কবর দেওয়ার জন্য একটা বোঝা মিল দেওয়া মাটি চাপা ছাড়া আর কিছুই নয়। এর মাধ্যমে তারা হচ্ছে এই ইউনূস সরকারের বিলুপ্ত করবে। এই এনসিপির জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু অলরেডি বলেছেন যে ডক্টর আসিফ নজরুল একটা সুযোগ চেয়েছিলেন বা প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন, সেই সুযোগটা তিনি পাচ্ছেন। এখন দেখা যাক তিনি তার সুযোগের সদ্ব্যবহার করতে পারেন কিনা। হয়তো এই যে এই গণভোটের মাধ্যমে ডক্টর ইউনূস সরকারের পরপরই ডক্টর ইউনূস সরকারের অবসান ঘটবে এবং তারা হচ্ছে একটা বিপ্লবী সরকার গঠন করার প্রয়াস করতে পারে, এবং সেখানে প্রধান উপদেষ্টা হিসাবে হয়তো ডক্টর আসিফ নজরুল দায়িত্ব পালন করতে পারেন বা চাইছেন। এবং এর জন্য ডক্টর আসিফ নজরুলকে এনসিপি এবং জামাত বিভিন্নভাবে প্রলুব্ধ করছে এবং তাকে বলছে যে আপনার দায়িত্ব এটাকে আইনত বৈধতা দেওয়া, কিভাবে দিবেন, কিভাবে করবেন, নির্বাচন আইন এবং আদালতকে ব্যবহার করে নির্বাচন কমিশনকে চাপে ফেলিয়ে কিভাবে করবেন এটা করতে হবে। এই দায়িত্ব আপনার, এই দায়িত্ব যদি আপনি পালন করতে পারেন তাহলেই আপনি পরবর্তী সরকারের প্রধান উপদেষ্টা হতে পারবেন।
আর এদিকে যদি তাদের এই যে এই দূরভিসন্ধি যদি বাস্তবায়ন সফল হয়ে যায়, তাহলে নির্বাচনের কথা ভুলে যান। নির্বাচন তো হবে না, এমনিও হবে না। বিএনপির ওই মূলার পিছনে দৌড়ানো সার হবে। এখন কিন্তু বিএনপির অনেক নেতারা বুঝতে পারছেন, বড় বড় নেতা যারা আছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারপর সালাউদ্দিন চৌধুরী অলরেডি, সালাউদ্দিন আহমেদ অলরেডি কিন্তু এই বিষয়টি পরিষ্কার করেছেন, এবং আরো অন্যান্য রাজনৈতিক দলের নেতা যারা আছেন, এই গণ অধিকার পরিষদের নুরু, সেও কিন্তু অলরেডি একটা বিবৃতি দিয়েছেন যে ডক্টর ইউনূস সাহেব তাদের সাথে প্রতারণা করেছেন। তো গাধা সেই পানি খায়, ঘুলাই ঘুলাই খায়, এই আর কি। তাদের বুঝতেও একটু টাইম লাগলো যে ডক্টর ইউনূস ইলেকশন দেবে না, তিনি ইলেকশন না দিয়ে বিভিন্ন তালবাহানা করবে এবং বিভিন্ন ইস্যু ক্রিয়েট করবে। এমন হতে পারে ইলেকশন না দেওয়ার জন্য যদি তার কোনো দেশের সাথে যুদ্ধ লাগাতে হয় এবং জরুরি অবস্থা জারি করতে হয়, সেটাও তিনি করবেন। তবে ইলেকশন তিনি দিবেন না। ইলেকশন ফেব্রুয়ারিতে হবে না, এটা স্পষ্ট। এবং এই জুলাই সনদ এবং গণভোটের নামে অনেক তালবাহানা এই নভেম্বর মাস থেকেই শুরু হয়ে যাবে, এবং তারা বিভিন্ন রাজনৈতিক দলকে যে আশ্বাস দিয়ে রেখেছিলেন, যে মূলা ঝুলিয়ে রেখেছিলেন এন্টি আওয়ামী লীগ এবং এন্টি স্বাধীনতা পক্ষের লোকজনেরকে, সেটা এন্টি স্বাধীনতা বলতে বিএনপিকে আর কি, যেটা দিয়ে রেখেছিলেন। আর মূল স্বাধীনতা বিরোধী শক্তি তো এই যে জামাত, এবং এই যে জামাতের এবিসি যেসব টিম আছে, এবি পার্টি, এনসিপি, এগুলো এগুলো মূলত এদের যে দ্বন্দ্বগুলো তারা দেখায়, এগুলো আসলে তাদের কোনো দ্বন্দ্ব না। এদের এই মূল উদ্দেশ্য একটাই, যে কোনোভাবে একটি বিপ্লবী সরকার করা এবং বিপ্লবী সরকারের মাধ্যমে ইরানের মতো বিপ্লবী রেগুলেশন গার্ড তৈরি করা, এবং এখানে এনসিপি এবং শিবিরের ক্যাডাররা থাকবে, ভারতের সাথে যুদ্ধ খেলবে, এখান থেকে ভারতকে অস্থির করার চেষ্টা করবে, পাকিস্তান সেনাবাহিনী পাকিস্তান এসে মদত দিবে, আমেরিকাও বিভিন্ন গেম খেলবে। এই টাইপের খেলা তারা বিভিন্নভাবে খেলতে চায়। আর বিএনপি হচ্ছে ক্ষমতা পাগল হয়ে গেছে, তারা দীর্ঘদিন ক্ষমতায় নাই, তাদের ক্ষমতায় যাইতে হবে, ক্ষমতায় যাওয়ার জন্য ইলেকশন দরকার। ফেয়ার ইলেকশন হলে বিএনপির একটা সম্ভাবনা ছিল কিছুদিন আগে ক্ষমতায় আসার, যদি আওয়ামী লীগ ব্যতীত হয়। কিন্তু এই সম্ভাবনাটা কিন্তু দিন দিন কমে আসছে। আর আওয়ামী লীগকে ছাড়া ইলেকশনে গেলে, জাতীয় পার্টিকে ছাড়া ইলেকশনে গেলে সরকার কতটা স্টেবল হবে, এটা তো আপনারা অনুমানীয়। আর একটা জিনিস দেখুন, বিএনপি এতদিন বলে আসছে যে আওয়ামী লীগের সময় ইলেকশন সুষ্ঠু হবে না, অংশীদারিত্বমূলক হয় না ইলেকশন, আওয়ামী লীগ সুষ্ঠু ইলেকশন করতে পারবে না, তত্ত্বাবধায়ক আন্ডারে তারা ইলেকশনে যেতে চায়, সুষ্ঠু ইলেকশন চায়, এই যে ব্লা 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 বিভিন্ন কথা বলে বেরিয়েছে। কিন্তু প্রকৃত স্বৈরতন্ত্র ছিল বিএনপির সময়, যখন আপনার 96-তে ইলেকশন কারচুপির মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসলো, 3 মাসের মাথায় ক্ষমতা ছাড়তে কিন্তু বাধ্য হলো। আবার 2006-এও বিএনপি একই কাহিনী করলো। বিএনপি যে নেগেটিভ যে জিনিসগুলো, এগুলো তো আওয়ামী লীগ যদি কিছু করেও থাকে, এগুলো তো বিএনপি শিখাই দিয়ে গেছে। তারা তো কোনো দিনও মনে করেন যে কোনোবারও বিএনপি ক্ষমতায় এসে সুষ্ঠুভাবে ক্ষমতা ছাড়তে চায় নাই, না চাইছে 96-তে ক্ষমতা ছাড়তে, না চাইছে 2006-এ ক্ষমতা ছাড়তে। আওয়ামী লীগ তো এগুলো আগে থেকে ছিল না। 2001-এ তো আওয়ামী লীগ সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর করেছে, যদিও বিভিন্নভাবে কারচুপি করছে ওই সময়, এবং ওখানে ভোটের যে ব্যবধান সেটাও ছিল কিন্তু খুবই সামান্য। তারপরেও কিন্তু আওয়ামী লীগ সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর করেছে। কিন্তু 2006 সালে, 2001 থেকে 2006 সাল বিএনপির যে শাসন আমল, ওইখানে কি কি হয়েছে? রমনার বোট আমলে হামলা, সিরিজ বোমা হামলা, 21শে আগস্টের গ্রেনেড হামলা, আসংলা মাস্টার হত্যা, বিভিন্ন ধরনের অপকর্ম বিএনপি করেছে। আজ একটা বিএনপির কোনো বড় নেতাকে আওয়ামী লীগের কেউ খুন করছে কি প্রকাশ্যে ইয়ে করছে কোনো জনসভায়, এমনটি কখনো হয়েছে? এগুলো কিন্তু হয় না। কিন্তু বিএনপি এগুলো শিখাই দিয়ে গেছে আওয়ামী লীগকে। তা যেটা বলছিলাম, যে বিএনপি যতই মুখে বলুক তারা সুষ্ঠু নির্বাচন চায়, কিন্তু তারা কিন্তু সুষ্ঠু নির্বাচন চায় না। তো বিএনপি একটি নির্বাচন চায়, যে নির্বাচনে বিএনপির জিত নিশ্চিত হবে এবং বিজয় নিশ্চিত হবে, এমন একটি ইলেকশন তারা চায়। আর যদি ইলেকশন সুষ্ঠু হয় এবং ইলেকশনটি অংশদারিত্বমূলক হয়, সেক্ষেত্রে কিন্তু বিএনপি জিততে পারবে না। তা এই জন্য বিএনপির টার্গেট মূলত একটি, আওয়ামী লীগবিহীন নির্বাচন, যে ইলেকশনে বিএনপি কোনো প্রতিপক্ষ ছাড়া এবং প্রতিপক্ষবিহীন তাদের বিজয় নিশ্চিত করতে পারে, এই ধরনের একটি ইলেকশন চাই। 2018 সালে বিএনপি নির্বাচনে অংশ নিয়েছে। বিএনপি অংশ নেওয়ার পরে যখন দেখছে তারা জিততে পারবে না, তাদের পরাজয় নিশ্চিত, তখন কিন্তু তারা নির্বাচন থেকে সরে আসছে। কিন্তু বিএনপির প্রার্থী যারা আবার এখানে বিজয় লাভ করেছে বিভিন্ন আসনে, সেক্ষেত্রে কিন্তু তারা সংসদে বিএনপি প্রতিনিধিত্ব করেছে, এবং তারা দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করেও বিএনপি প্রতিনিধি সংসদে প্রতিনিধিত্ব করেছেন। তো এখনকার প্রেক্ষাপটে বিএনপি যেটি চাই, যে ঐকমত্য কমিশন বলুন, জুলাই সনদ বলুন, এবং আদার যা এজেন্ডা বলুন, বিএনপি চাই শুধু আওয়ামী লীগবিহীন একটি ইলেকশন, এবং সেটি দ্রুত সময়ের মধ্যে। সেক্ষেত্রে বিএনপির জয়লাভ নিশ্চিত, এবং নির্বাচন যত ডিলে হবে তত আওয়ামী লীগ আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতা হতে থাকবে, এবং বিএনপির পরাজয় কিন্তু সেক্ষেত্রে নিশ্চিত হবে আওয়ামী লীগ যদি ইলেকশনে আসে। আর এদিকে যে অন্য এজেন্ডা, এই কথিত জুলাই বিপ্লবী এবং জামাত, এনসিপি সহ অন্যান্য এনটি বিএনপি যারা আছে, এনটি আওয়ামী লীগ, এনটি আওয়ামী লীগের সাথে তো সব দলের একটা বৈরিতা আছে, কিন্তু এখানে আবার একটা ব্লক আছে যেটি এনটি বিএনপি, বিএনপিকে ঠেকাও, এটা আছে এদের ভিতরে ভিতরে। তারা চায় একটি ইলেকশন এমনভাবে হবে যেখানে হচ্ছে হয় তারা প্রধান বিরোধী দলের ভূমিকা অবতীর্ণ হবে, অথবা
সরকারে থাকবে। তো বিএনপির সাথে যেহেতু আসন ভাগাভাগিতে অক্ষমতা পৌঁছাতে তারা সক্ষম হয় নাই, সেহেতু তারা চায় এই ফেব্রুয়ারিতে ইলেকশনের আগে নভেম্বরে একটি গণভোট, এবং গণভোটের মাধ্যমে জুলাই সনদ কার্যকর করা এবং সংবিধান স্থগিত করা। সংবিধান স্থগিত স্থগিত বলতে সংবিধানকে কবর দেওয়া, এবং সংবিধানকে কবর দেওয়ার মাধ্যমে, বিলুপ্ত করার মাধ্যমে তারা তাদের বিপ্লবী সরকার গঠন করতে পারবে এবং বিপ্লবী সরকার যা মন চায় তাই করতে পারবে। তো এটাই তাদের মূল এজেন্ডা। তো বিএনপির নেতারা ইতিমধ্যে তো বুঝে গেছে যে তাদের নামে নির্বাচন নামক যে মূলা ঝুলিয়ে রাখা হয়েছিল এবং সংস্কার নামের যে ছড়িটি তারা ঘোরাচ্ছিল, সেটা কিন্তু আরো চলমান থাকবে। তবে সময় চলে এসেছে, এই নভেম্বর মাসের ভিতরে অনেক কিছু হবে, অনেক কিছু জাতির সামনে স্পষ্ট হবে। আসলেও কি আদৌ ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, না এগুলো তাদের মুখের বুলি, শুধুমাত্র জনগণ এবং বিএনপির মতো যেসব রাজনৈতিক দল আছে তাদের সামনে মূলা ঝুলানো কিনা, এটাই এখন দেখার বাকি থাকবে। ভালো থাকবেন সবাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আল্লাহ হাফিজ।